মানব পাচারের পুরনো সংকটে নতুন বিপদ স্ক্যাম সেন্টার। চাকরির আশায় বৈধ পথে বিদেশে গিয়ে ফাঁদে শত শত বাংলাদেশি, দেশে ফিরে অপরাধে জড়াচ্ছেন অনেকে। আমাদের সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোরভাবে এদের নজরদারির মধ্যে রাখবে। খালি কন্টেইনার সরিয়ে চট্টগ্রাম বন্দরে গতি আনার চেষ্টা, ব্যবস্থা নিতে এনবিআরকে চিঠি, অপব্যবহারের ঝুঁকি বিবেচনার তাগিদ ডিপো মালিকদের। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, আজ হাজির করা হতে পারে ট্রাইব্যুনালে। 400 বছরেও অনন্য ঢাকার গলিপথ, বিরানি আর বাকরখানির স্বাদ গন্ধই রাজধানী। ক্ষয়িষ্ণু মোগল আর ব্রিটিশ আভিজাত্য সংরক্ষণ নিয়ে আক্ষেপ। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, জানালেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্মতি। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। গেল 2 বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে মিথ্যা চাকরির প্রলোভনে বিদেশে নিয়ে স্ক্যাম সেন্টারের কাজে বাধ্য করার ঘটনা। চলতি বছর কেবল কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরেছেন 4 শতাধিক বাংলাদেশি তরুণ। ফিরে আসা ব্যক্তিদের নিয়ে দেশেও স্ক্যাম সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর, যার ফলাফল হতে পারে অত্যন্ত ভয়াবহ। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সরকারি সংস্থাগুলো বলছে ফিরে আসা ব্যক্তিরা রয়েছে কঠোর নজরদারিতে। কামরুল হাসান জনির প্রতিবেদন। কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে চলতি বছর দেশে ফিরেছেন 4 শতাধিক বাংলাদেশি যুবক। এখন টেলিভিশন সন্ধান পায় এমন একজন ভুক্তভোগীর, যাকে দেশটির সংঘবদ্ধ মানব পাচার চক্র জিম্মি করে অনলাইন অপরাধে জড়াতে বাধ্য করে। পরিচয় গোপন রাখার শর্তে দেখা করতে রাজি হন এই যুবক। সেখানে জানান তার ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। আপনাকে তো বিক্রি করে দেওয়া হয়েছে, কোডিং কিসের? এটা কোনো কোডিং না, তুমি আসছো স্ক্যামিং করতে। কম্পিউটার অপারেটর পেশায় কাজ দেওয়ার কথা ছিল, অথচ তাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয় 4,000 মার্কিন ডলারে। শারীরিক নির্যাতন করে বাধ্য করা হয় স্ক্যামিংয়ে। নাম দেয়া হয় এবিল। 4টি টার্গেট দিয়ে নামানো হয় মিশনে। নাম্বার কালেক্টিং সেক্টর আছে, ডিপোজিট সেক্টর আছে, হিলার সেক্টর আছে, কিলার সেক্টর আছে। তাদের মাথায় একটা জিনিসই ঘোরে, ওই দেশে যেই কাজটা শিখছে আমি বাংলাদেশে এটা করি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, কম্বোডিয়া থেকে ফিরে আসা 4 শতাধিক ব্যক্তির জবানবন্দি নিয়েছে সিআইডি। মামলা হয়েছে 8টি। এছাড়াও চলতি বছর সিআইডিতে মানব পাচারের মামলা হয়েছে 528টি। তা আমি যখন দেখতেছি যে আমি আর বাঁচবো না, আমার অবস্থা অনেক খারাপ, আমি ওই পাপের রাজ্যে ঢুকে গিয়েছি, আমি জীবনের দিকে তাকিয়ে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত তদন্তাধীন ও বিচারাধীন মামলার সংখ্যা 5,095টি। 2025 সালে মানব পাচারের নতুন মামলা হয় 1,126টি ও চলতি বছরের মার্চ পর্যন্ত 247টি। যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদনে গত 6 বছর ধরে বাংলাদেশ টায়ার 2তে অবস্থান করছে। আলাদা কোনো উইং না থাকায় বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে খুবই নাজুক অবস্থানে। এটা দেখার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একদম ডেডিকেটেড কোনো উইংস নাই, সে কারণে বাংলাদেশ কিন্তু গ্লোবালি হিউম্যান ট্রাফিকিংয়ের জায়গায় খুবই নাজুক অবস্থায় আছে। স্ক্যামের জন্য আগে অবৈধ পন্থা টার্গেট করা হলেও এখন বৈধ উপায়ে ভিসা নিয়ে বিএমইটি কার্ড করে কর্মীদের বিদেশে নিয়ে চলছে প্রতারণা। ফিরে আসা প্রশিক্ষিত বা ব্যর্থ ব্যক্তিরা দেশেও স্ক্যাম সেন্টার গড়ে তুলতে পারে, এমন আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। তারা যদি কোনো অর্থের অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ক্ষতিটাকে আদায় করার জন্য তারা নিজেরাও কিন্তু কনভার্ট হতে পারে। তারা এই টেকনিকটাকে শিখে যে এইখানে যে অ্যাপ্লাই করছে না, তারই বা নিশ্চয়তা আপনি দিতে পারেন না, তাই না?
ফিরে আসা ভুক্তভোগীরা দেশে স্ক্যামের চেষ্টা করলে তাও অপরাধ হিসেবে বিবেচনা করবে সিআইডি। মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 এখানে কিন্তু স্ক্যাম সেন্টারের কথা উল্লেখ করা আছে। যদি কেউ এটা চালাইতে এখানে চেষ্টা করে সেক্ষেত্রে সে অবশ্যই আপনার আইনের আওতায় আসবে। বিদেশে স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিরা দেশে ফেরার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কম্বোডিয়া থেকে যারা এই ধরনের আসবে তাদের অন্তত সব কিছু যেন আমাদের নজরদারিত্বের মধ্যে রাখা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোরভাবে এদের নজরদারির মধ্যে রাখবেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য বলছে চিহ্নিত অনলাইন স্ক্যাম কম্পাউন্ডের 70% বেশি কম্বোডিয়া, মিয়ানমার ও লাওসে, যাদেরকে সহায়তা করছে চীনের আরেকটি চক্র। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। আইনি সহায়তা নিয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাদের সামর্থ্য নাই তাদের পাশে সরকারি লিগ্যাল এইড টিম আছে এবং সেই টিমের অবিচ্ছেদ্য অংশ প্লাস্ট, ব্রাকের মতো এনজিওগুলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই দুটি সমঝোতা স্মারক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করল। একই সঙ্গে এই উদ্যোগ আদালতের মামলার চাপ কমাতে ও দ্রুত বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় প্রধান অতিথি অনুমতি নিয়ে আজকের সমঝোতা স্মারক অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আপনাদের মূল্যবান সময় ও উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু প্রশ্ন বলেন। হ্যাঁ বলেন। ডিসেম্বরে ফিরবেন। গতকাল এপিকে মেইলের মাধ্যমে আরেকটা ইন্টারভিউ দিয়েছেন যে উনি ডিসেম্বরে ফিরবেন। ওনাকে প্রত্যার্পণ করার জন্য তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা চেষ্টা করছেন মাননীয়। সেক্ষেত্রে উনি তো দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। এই আইনি প্রক্রিয়াটা কি আসলে এভাবে কি আসতে পারবে? কি সরকার তাদের সাথে প্রত্যার্পণ চুক্তি কতটা এগারো ভারতের সাথে? আপনার এই প্রশ্নটা আজকে সাবজেক্টের সাথে প্রাসঙ্গিক না। তারপরে বলছি, প্রথম কথা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যার্পণের চেষ্টা করছে কি করছে না সেটা আপনি কিভাবে জানেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি। দ্বিতীয়ত হলো, একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। সচিবালয়ে আইনমন্ত্রী কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমানো ও অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা আনতে খালি কন্টেইনার বন্দর ও বেসরকারি ডিপোর বাইরে রাখতে চায় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে এনবিআরকে 2 দফা চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফোর্স শিপমেন্ট রুখতে খালি কন্টেইনার বন্দরের বাইরে নিতে চায় শিপিং এজেন্টরা, যদিও ডিপো মালিকদের সংগঠন বিগটা বলছে খালি কন্টেইনার অন্য কাজে অপব্যবহারের ঝুঁকি ও রাজস্ব সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে আমদানি হওয়া পণ্যের 70 থেকে 80% বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়। পণ্য ডেলিভারির পর কন্টেইনার খালি হলে সিংহভাগ চলে যায় বেসরকারি 23টি কন্টেইনার ডিপোতে। এছাড়া রফতানি পণ্য নিয়ে কিংবা খালি অবস্থায় প্রতিদিন পুনরায় জাহাজীকরণ করা হয় 2 থেকে 3 হাজার কন্টেইনার। বছরে 7 থেকে 8 লাখ টিউএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর, যা মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় 20 থেকে 25%। আমদানি বেশি খালি কন্টেইনার নিতে ডিপোগুলোর দেরি কিংবা জাহাজীকরণ কম হলে অনেক সময় বন্দরের ইয়ার্ডে অতিরিক্ত খালি কন্টেইনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেইনার জট হয়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। খালি কন্টেইনার বেশি জমলে চাপে পড়ে বেসরকারি ডিপোগুলো।
গড়ে প্রতিদিন ৫৫ থেকে ৬০ হাজার টিউএস খালি কন্টেনার থাকে বেসরকারি ডিপোতে। এনবিআরের বিধান অনুযায়ী বন্ডেড এরিয়া হিসেবে শুধু বন্দর ও ডিপোগুলোই আমদানি ও রফতানি পণ্যবাহী কন্টেইনার ও খালি কন্টেইনার সংরক্ষণ করতে পারে। এ অবস্থায় প্রতিবেশী দেশের উদাহরণ টেনে বন্দরে জট কমানো ও কাজে গতিশীলতা বাড়াতে শিপিং এজেন্টের ব্যবস্থাপনায় খালি কন্টেইনার সংরক্ষণের অনুমতি দিতে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বন্দর। খালি কন্টেইনারগুলো যদি আমরা বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাই, তাহলে আমাদের বন্দরের অভ্যন্তরে বন্ডেড এরিয়ার ক্যাপাসিটি আরো বৃদ্ধি পাবে। ফলে আমাদের বর্তমান যে ইয়ার্ড ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি ব্যবহার করে আরো অধিক পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। বন্দরে থাকা খালি কন্টেইনার নিয়ে টেনশনে থাকে শিপিং এজেন্টরা। অনেক সময় ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার না জানিয়েই সিঙ্গাপুর, কলম্বো বা ভিন্ন কোনো বন্দরগামী জাহাজে তুলে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তি ও আর্থিক ক্ষতি হয়। তাই শিপিং এজেন্টরাও চায় খালি কন্টেইনার বন্দরের বাইরে রাখতে। দুইটার ভিতরে সমন্বয় করতে না পেরে আমার এমটি কন্টেইনার যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি সেটা আবার ফোর্স লোড করে দিয়ে দিচ্ছে। তাতে করে ওই কন্টেইনারের পিছনে এক্সট্রা পয়সা খরচ করা হচ্ছে এবং বন্দরকেও আমি অতিরিক্ত চার্জ দিচ্ছি। যদিও ডিপোর কর্মকর্তারা বলছেন খালি কন্টেইনার বন্দর বা ডিপোর বাইরে থাকলে বিক্রি বা অন্য কাজে ব্যবহার হতে পারে। তাই খালি কন্টেইনারের অপব্যবহারের ঝুঁকি ও রাজস্ব সুরক্ষার বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আইসিডি স্থাপনের বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করে শুধু খালি কন্টেইনারের জন্য পৃথক ডিপো করতে চায় তারা। সার্বিক বিবেচনায় কাস্টম হাউস খালি কন্টেনারগুলোকে বন্ডেড আইটেম হিসেবে বিবেচনা করে বন্ডেড জায়গাগুলোতে এটা সংরক্ষণের অনুমতি দিয়েছে। এখন নন বন্ডেড করে দিলে অপারেশনাল সুবিধা হবে, এটাও সত্যি কথা। ডিপোগুলোর উপরও কিছুটা চাপ কমে যাবে। পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় ১৩ লাখ টিউএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে ২৩টি বেসরকারি ডিপো, যা ডিপোগুলোর আয়ের বড় উৎস। বন্দরের চিঠি পাওয়ার কথা স্বীকার করে কাস্টমস কর্মকর্তারা জানান এনবিআর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন তিনি। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পলাতক আসামিদের গ্রেপ্তারে জারি করা হয় পরোয়ানা। ওই মামলার এজাহারে 10 নম্বর আসামি হিসেবে নাম রয়েছে আব্দুল লতিফ সিদ্দিকীর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কোর। দুপুরে ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও কোর। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন তিনি। এছাড়াও সার্জিও কোর বাংলাদেশ সফরের সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ভয়াবহ ঝুঁকিতে খুলনার অধিকাংশ মার্কেট। একসাথে হাজারো বৈদ্যুতিক লাইনের কারণে সহজেই আগুন লাগতে পারে যে কোনো স্থানে। সরু গলির কারণে ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্সও। একই অবস্থা নগরীর বিভিন্ন অলিগলির বাসা বাড়িতে। বেশিরভাগ স্থানেই নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। সতর্ক অবস্থানে থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। আবুল বাশারের ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন। খুলনা নগরীতে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। সরুপথে গাদাগাদি দোকান, অগোছালো বৈদ্যুতিক তার, অপরিকল্পিত আবাসন ব্যবস্থা সবকিছুই বাড়িয়ে দিচ্ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। নগরীর বড়বাজারের আশপাশে বেশ কিছু আবাসিক এলাকা। কোনো নিয়মকানুন ছাড়াই তৈরি করা হয়েছে এই আবাসন। আবাসিক এলাকাগুলোর রাস্তা এতটাই সরু যে একটি রিকশাও ঠিকমতো বের হতে পারে না। শহরের বেশ কিছু এলাকায় অগোছালো অবস্থায় রয়েছে হাজারো বৈদ্যুতিক তার।
এসব এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘটে যাবে বড় ধরনের দুর্ঘটনা। একটা গাড়ি তো ঢুকতে পারবে না এখানে, এখন যদি আগুন ধরলে এখানে তো কিছু করার নাই। ছোটবেলা থেকে এইভাবে দেখে আসতেছি, আগুন লাগলে পাইপ টেনে জল টেনে প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। অঘটন ঘটে যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় পরে এটা সমস্যার সমাধান হয়, তখন কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটে যায়। বাণিজ্যিক এলাকা বড়বাজারের একটি মার্কেটের বৈদ্যুতিক খুঁটিগুলোর মাথায় হাজারো বৈদ্যুতিক লাইন। মার্কেটের সরু গলির দুই পাশে শত শত দোকান। বড়বাজার, রেলওয়ে মার্কেট, হেরাজ মার্কেট, তুলাপট্টি, নান্নু সুপারমার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান সহ বেশিরভাগ মার্কেটগুলো অগ্নিকাণ্ড ঝুঁকিতে। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যে তারগুলো অনেক আগের থেকেই এটা এভাবে চলে আসছে, তো এখন এটা আধুনিকরণ করার মতো বেটার হয়, যেমন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, পাইপ লাইনের মাধ্যমে করা যায় কিনা, এগুলো যদি করা হয় অবশ্যই আমরা ব্যবসায়ীরা উপকৃত হব। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা 23টি ঝুঁকিপূর্ণ মার্কেট শনাক্ত করা হয়েছে। নানাভাবে দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বড়বাজার সংলগ্ন মার্কেটে কোনো অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতের জন্য যে প্রশস্ত রাস্তা না থাকার কারণে একটু আমাদের অগ্নি নির্বাপনে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। মার্কেটগুলির মালিক পক্ষের সাথে বিভিন্ন সময় আমরা সভা করে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন মার্কেটগুলিতে পানি রিজার্ভার স্থাপন করা হয় এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থা রাখা হয়। নগরীতে নেই পর্যাপ্ত জলাশয় বা পুকুর। কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় সমস্যায় পড়তে হয় পানি নিয়ে। তাই ওয়াসার পানি ব্যবস্থাপনার সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার সার্ভিসের জন্য বসাতে হবে পানির লাইন। এছাড়াও জনসচেতনতা বাড়াতে হবে বলে জানান কেসিসির প্রশাসক। ওয়াসার পানি ব্যবস্থাপনা যেটি, এর সাথে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে ফায়ার সার্ভিসের জন্য পানির স্পট থাকা উচিত, যেখান থেকে দ্রুত তারা পাইপ লাগিয়ে ওখান থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করতে পারে, যে ব্যবস্থাটা আমাদের শহরে নাই। এটা আমরা ভাবছি, আমরা খুব তাড়াতাড়ি ওয়াসার সাথে বৈঠক করব যাতে করে এই ব্যবস্থাটা শহরে থাকে। খুলনা শহরে এমন ছোট ছোট অলিগলি অনেক রয়েছে যেখানে অ্যাম্বুলেন্স বা একটি ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। গত এক বছরে খুলনায় ছোট বড় সব মিলিয়ে প্রায় 3 শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 27 কোটি টাকা। এ কারণেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো আবারও ঢেলে সাজিয়ে নতুন করে নগরীকে যেন নিরাপদভাবে সাজানো যায় সে বিষয়ে বলছেন সংশ্লিষ্টরা। রামিম চৌধুরী, এখন খুলনা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কাটেনি। যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালীর সিএনজি স্টেশনে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে আমরা। আরিফ, সকাল থেকেই তো বৃষ্টি, ফিলিং স্টেশনে গ্যাসের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রী চালক, তারা কি বলছেন, বিস্তারিত পরিস্থিতি জানাবেন। আরিফিন, সকাল থেকেই আমরা দেখেছি যারা গ্যাসের অর্থাৎ সিএনজির স্টেশনগুলোয় লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই 2 থেকে আড়াই ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দাঁড়িয়ে আছেন। তবে আজকে বৃষ্টি ভেজা সকাল হওয়ার কারণে গ্যাস পাইপ যে পাম্পগুলো রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশন, সেখানে লাইন অপেক্ষাকৃত আমরা ছোট দেখেছি। এই মহাখালীতে এখন পর্যন্ত ঘুরে আমরা দেখেছি মাত্র 2টি সিএনজি স্টেশন চালু রয়েছে। এর মধ্যে একটা ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন এবং পাশে আরেকটি স্টেশন রয়েছে। এই দুটিতেই গ্যাস দেওয়া হচ্ছে। আমরা যারা চালক তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা যে গ্যাস পাচ্ছেন সেই গ্যাসের প্রেশার কম। তবে অন্যান্য দিন, এই বিগত 1 সপ্তাহ থেকে আজকে কিন্তু পরিস্থিতি একটু সন্তোষজনক এমনটা বলছেন। কারণ এর পেছনের কারণ হিসেবে সকাল থেকে গাড়ির যেই তীব্র চাপ থাকে অন্যান্য দিনে, সেই রকম চাপ কিন্তু আজকে দেখা যাচ্ছে না। ফিলিং স্টেশনগুলো মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকেই লাইনে গ্যাস নিতে পারছেন, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এর প্রভাব বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় পড়েছে। এমন অচল অবস্থা আর কতদিন থাকতে পারে এমনটাই বলছেন যারা চালক রয়েছেন, তারা জানতে চাচ্ছেন যে আর কতদিন থাকতে পারে। অপরদিকে আপনি নিশ্চয়ই জানেন চিটাগাং যেই ভাসমান এলএনজির যেই 2টি স্টেশন ছিল
এই স্টেশনটির মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিয়মিত যে গ্যাস সরবরাহ সেটিতে কিছুটা চাপ পড়ে। এছাড়া প্রয়োজন যেই পরিমাণ গ্যাসের বাৎসরিক প্রয়োজন রয়েছে তার তুলনায় আমাদের কিন্তু উৎপাদন ক্ষমতা কম, সেক্ষেত্রে প্রতি বছরই কিছু না কিছু গ্যাসের ঘাটতি থাকে। আর এই সব ঘাটতি মিলিয়ে ঘাটতিটি চরম পর্যায়ে আকার ধারণ করেছে চিটাগাংয়ের এলএনজির যেই ফিলিং স্টেশন রয়েছে, এলএনজির ওই ভাসমান ফিলিং স্টেশন কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। এছাড়া আমরা যারা পাম্পগুলো রয়েছে পাম্পগুলোর মালিকদের সাথে কথা বলেছিলাম এবং স্টেশনের মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে গ্যাসের বেচা বিক্রি কিছুটা হলেও কমেছে। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন আগে এই যে সিএনজি স্টেশনগুলোর যারা মালিক রয়েছে তারা সিএনজি স্টেশনগুলোর যে চার্জ রয়েছে সেই গ্যাস ফিলিং চার্জের বাড়ানোর জন্য আজকে কিন্তু একটি সকাল সন্ধ্যা তারা ধর্মঘট ডেকেছিলেন, যেটি পরবর্তীতে তারা প্রত্যাহার করেন। এবং এই অচল অবস্থা কাটানোর জন্য যারা ড্রাইভার রয়েছেন তারাও বলছেন যদি দাম বাড়ানোর প্রয়োজনও পড়ে তাহলে দ্রুত এই যে সংকট রয়েছে এই সংকট থেকে তারা মুক্তি চান এবং তারা নিরবিচ্ছিন্নভাবে সিএনজির যে রয়েছে সেগুলো তারা যাতে গাড়িতে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে পান সে ব্যবস্থা করার জন্য সরকারকে তারা আহ্বান জানিয়েছেন। আরিফিন, রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে আরিফ হোসেন যুক্ত হয়েছিলেন। সিএনজি পাম্পগুলোর কি অবস্থা সেটা তিনি জানাচ্ছিলেন। নেত্রকোনার দিকে যেতে চাই আমরা, সেখানেও 9 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ, সংকটে বন্ধ রয়েছে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন, পাশাপাশি ভোগান্তিতে তিতাসের গ্রাহকরাও। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, গ্যাস সংকট নিয়ে তিতাস কর্তৃপক্ষ কি বলছে, ভোগান্তি নিয়ে গ্রাহকরা কি বলছেন, সার্বিক যে পরিস্থিতিটা সেটা আমাদের একটু জানাবেন। আরফিনে, আপনি যেমনটা বলছিলেন, আসলে নেত্রকোনা গত 9 দিন ধরে কিন্তু তিতাসের যে গ্যাস পরিষেবা সেই পরিষেবা কিন্তু এখন অনেকটাই বন্ধ রয়েছে। কারণ এই একেবারে সীমান্তবর্তী জেলা হয়, এমনিতেই সারা বছর গ্যাস নিয়ে নানা অভিযোগ থাকে এখানকার যারা গ্রাহক রয়েছে তাদের। এমনি তার উপরে একেবারে 9 দিন ধরে গ্যাস বন্ধ থাকার ফলে এখানকার যারা গ্রাহক রয়েছেন বা যানবাহনের যারা চালক রয়েছেন সবাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে আসলে দীর্ঘ সময় এভাবে যদি গ্যাস বন্ধ থাকে তাহলে যারা এই গ্যাসের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তাদের কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যেহেতু এটি সারা দেশে একটি সংকট তৈরি হয়েছে এবং সেই সংকট মোকাবেলার এখন তাদের যে তিতাসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিন্তু এই সংকট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। তবে এই সংকট কতদিনে নিরসন হবে বা কবে নাগাদ নিরসন হবে তার কোনো সুনির্দিষ্ট তারিখ কিন্তু তারা জানাতে পারেননি। এর ফলে বলা যায় যে নেত্রকোনা জেলা শহরের তিতাসের 5,500-এর মতো যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু এখন নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। অনেকেই দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক যে চুলা সেই চুলা ব্যবহার করছেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিদ্যুতের সমস্যার কারণে কিন্তু তারা ভোগান্তি পড়ছেন। তবে সবচেয়ে বেশি যে ভোগান্তি সেই ভোগান্তি হচ্ছে যেহেতু জেলা শহরে একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনের উপর নির্ভর করে জেলার প্রায় 10 থেকে 15,000 গাড়ি কিন্তু প্রতিদিন চলাচল করতো। এখন তারাই কিন্তু এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে, কারণ সিএনজির বিপরীতে অন্য এলপিজি ব্যবহার করে তাদের কিন্তু অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। যেখানে তারা দিনে 200 থেকে 300 টাকার গ্যাস সংগ্রহ করে চলতে পারতেন, সেখানে দেখা যাচ্ছে যে এখন 500 থেকে 600 টাকা পর্যন্ত তাদের খরচ করতে হচ্ছে। এরপরেও দেখা যাচ্ছে যে তারা দিন শেষে কিন্তু তাদের যে আয় সেই আয় থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখন যেহেতু একেবারেই 9 দিন ধরে পাম্প বন্ধ, যার ফলে এখানকার যারা শ্রমিক রয়েছে বা কর্মচারী রয়েছে তারা কিন্তু এখন ছুটিতে রয়েছেন, কারণ এমনিতেই তারা লসের মধ্যে পড়েছেন। এই লস কিছুটা কমাতে তারা কর্মীদের ছুটি দিয়েছেন। কবে নাগাদ এই গ্যাস চালু হয় তার একেবারেই বলা যাচ্ছে না বলে তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে গ্যাস সরবরাহ সর্বশেষ। আরফিন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ইলিশের ভরা মৌসুম, তবে বৈরী আবহাওয়া ও ঘন ঘন নিম্নচাপের কারণে গভীর সাগরে যেতে পারছেন না জেলেরা। অপরদিকে নদীতেও মিলছে না আশানুরূপ মাছ, ফলে একদিকে হতাশ জেলে ও ব্যবসায়ীরা, অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে ইলিশের দাম। অঙ্কুর রায়ের ছবিতে বিস্তারিত ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে। আষাঢ় শ্রাবণে ভোলার নদী ও সাগর জুড়ে শুরু হয় ইলিশের ভরা মৌসুম।
প্রচুর বৃষ্টিপাত আর তীব্র স্রোতের টানে সাগর থেকে নদীর মোহনায় উঠে আসে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের, কিন্তু এবার ভিন্ন চিত্র। মৌসুমের শুরু থেকেই ঘন ঘন নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। বৈরী আবহাওয়ায় গভীর সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। ঘাটে অলস পড়ে আছে শত শত ট্রলার। অন্যদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ট্রলারের জ্বালানি খরচ, মাঝি মাল্লার মজুরি আর ধার দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক টাকা খরচ দিন করে তেল বাকি থেকে নিয়ে যাই, ঠিক আছে, খরচা হিসেবে আমাকে পুষে না। নদীতে মাছ নাই, এখন শহরের থেকে শহরের জলতে মাছ উড়মিন উঠাইতেছে না, এই জন্য মনে করেন আমরা মাছ পাইতে আসি না। 40,000 টাকা বাজার লেগে গেছি, 4 দিন সাগর ছিলাম, মানে 7,000 টাকা মাছ বেশি। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও বেড়েছে ইলিশের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন মাছ কম থাকায় চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই গাড়ির থেকে 15-20টা গাড়ি যাইতো দৈনিক, আর এখন 2-3টা প্রতিদিনে 10 হইতে 20 লাখ টাকার মাছ হইতো, সেই জায়গায় আমাদের সারাদিনে 1 লাখ টাকার মাছ হয় না। এই জন্য আমরা খুব হতাশার ভিতরে আছি। মৎস্য বিভাগের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী দূষণ এবং মেঘনা তেঁতুলিয়া নদীর প্রায় 190 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ইলিশের স্বাভাবিক বিচরণ পথে পরিবর্তন এসেছে। ফলে আগের মতো নদীতে ইলিশ প্রবেশ করছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সারা ওয়ার্ল্ডে একটা এটার প্রভাব পড়ছে, অন্যান্য মাছের ক্ষেত্রেও পড়ছে, ইলিশের ক্ষেত্রেও পড়ছে এটা। কিন্তু ইলিশটা সম্পূর্ণ প্রাকৃতিক নদী এই সমুদ্র কেন্দ্রিক মাছ, এখানে আমাদের নিয়ন্ত্রণটা ওইভাবে থাকে না, ম্যানেজমেন্টটা ওইভাবে করা যায় না। দেশের প্রায় 34% ইলিশের চাহিদা পূরণ হয় ভোলা থেকে। চলতি মৌসুমে জেলায় 1,85,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। জেলে ও ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নদীতে মাছের বিচরণ বাড়লে আবার প্রাণ ফিরে পাবে ভোলার মাছঘাটগুলো। ভোলা এখন। চাঁদপুরে বর্ষা মৌসুমেও ইলিশের দেখা নেই। বড় স্টেশন ইলিশের পাইকারি বাজারেও মাছের সরবরাহ কম, দাম আকাশ ছোঁয়া। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, মাছের সরবরাহ নিয়ে পাইকাররা কি বলছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কে কি বলছেন, বিস্তারিত জানাবেন। আরফিন, এখন ভর মৌসুম চলছে ইলিশের, যেহেতু এখন বর্ষার মৌসুম, এই সময়টাতে কিন্তু জেলেদের জালে ইলিশের ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা, কিন্তু জেলেরাও সেই আশা নিয়ে নদীতে নামছেন। বুক বড় আশা নিয়ে নদীতে নামার পরেও কিন্তু তাদের আশাহত হয়ে ফিরে আসতে হচ্ছে। কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ার কারণে তারা যেমনটা আশাহত হচ্ছে, তাদের জ্বালানি খরচ কিংবা পরিবার পরিজনের যে ব্যয় নির্বাহর যেই চাহিদা তা কিন্তু ফুলফিল হচ্ছে না। একই সাথে আসলে এই প্রভাব পড়ছে মাছের বাজারে। দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কিন্তু মৌসুম জুড়ে ইলিশের যে চড়া দাম তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে, যদিও গেল সপ্তাহের তুলনায় সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 200 থেকে 300 টাকা দাম কমার পরেও এখনো যেই দামে ইলিশ বিক্রি করা হচ্ছে তাতে কিন্তু আসলে বলা চলে যে ইলিশের যে উদ্যোগতি তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে, এবং ক্রেতা বিক্রেতা উভয়ই বলছেন মাছের সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু মাছের যে দাম তা কিন্তু এখনো আকাশ ছোঁয়া। আজকের বাজারে আমি যদি একটু জানাই, সেই ক্ষেত্রে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2,700 থেকে 2,750 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে 3,000 টাকা দরে বিক্রি করা হয়েছিল। তাছাড়া 700 থেকে 800 গ্রাম কিংবা 850 গ্রাম 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2,300 থেকে 2,400 টাকা দরে, এবং ছোট সাইজের যে ইলিশ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1600 টাকা, এবং 5টা কিংবা 6টায় কেজি এই ধরনের ইলিশ বিক্রি করা হচ্ছে আজকের বাজারে 700 থেকে 800 টাকা দরে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে বছর জুড়ে কিন্তু তাদের প্রত্যাশা ছিল ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে এবং তাদের যেই মাছের জেলেদের প্রতি তাদের যেই ইনভেস্টমেন্ট তা কিন্তু তুলে আনতে পারবেন, কিন্তু মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু তারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন, এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু আসলে বরাবরের মতোই হতাশা প্রকাশ করছেন ইলিশের দাম স্বাভাবিক পর্যায়ে না থাকার কারণে।
তো আরিফিন, এই ছিল আমার কাছে মাছের বাজারের সবশেষ। চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তালহা জুবায়ের। বর্ষা এলে চলনবিল অঞ্চলে বেড়ে যায় সাপের উপদ্রব। এতে আতঙ্কে দিন পার করে বিল অঞ্চলের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করে যেখানে সেখানে গড়ে তোলা হয়েছে বাড়িঘর, এতে লোকালয়ে ঢুকে পড়ছে বিষধর সাপ। বাড়ছে সাপের কামড়ের ঘটনা, ঘটছে প্রাণহানিও। তবে সাপের কামড়ে প্রাণহানি ঠেকাতে সরকারি হাসপাতালগুলোতে মজুত রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। এজন্য ওঝার কাছে না গিয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় চলন বিলের বিস্তীর্ণ এলাকা। এবারও পানি বৃদ্ধির সাথে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বিষধর সাপের উপদ্রব। বিলের ঝোপঝাড় ও উঁচু জমি পানিতে ডুবে যায়, সাপ ঢুকে পড়ছে লোকালয়ে। মানুষের রান্নাঘর, গোয়ালঘর, এমনকি সবার ঘরেও মিলছে বিষধর সাপ। আতঙ্ক বিরাজ করছে বিল অঞ্চলের কৃষক, জেলে এবং পানিবন্দী মানুষের মধ্যে। বর্ষা আসলে সাপের উপদ্রবটা খুব বেড়ে যায়। বিশেষত মাঠে যেসব সাপ থাকে সেই সব সাপ বাসস্থান থেকে উঠে আসে। সব বড় বড় সাপ, গোমা সাপ, দারাজ সাপ, আপনার মাইশে আলাদ। বিশেষজ্ঞরা বলছেন, চলনবিল অঞ্চলে অবাধে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি। এছাড়া ঝোপঝাড় কেটে তৈরি করা হচ্ছে পুকুরসহ নানা স্থাপনা। এতে সাপের জন্য নিরাপদ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় পরিবেশগত সংকটে পড়ছে সাপ। নিরাপদ আশ্রয় খুঁজতে বসতবাড়িতে বিষধর সাপ ঢুকে যাবার কারণে বাড়ছে সাপের দংশন ও মৃত্যুর ঘটনা। এখন এই ঝোড়ঝাপ জঙ্গলগুনা কিন্তু মানুষ কেটে ফেলার ফলে এই সাপগুলো কিন্তু মানুষের বাসা বাড়িতে যায় ঠাঁই নিচ্ছে। ফসলি জমিতে বিশেষ করে ইঁদুরের যে গর্তগুলো আছে সেগুলো কিন্তু পানিতে ডুবে যাচ্ছে। এই সাপগুলো তখন গর্ত থেকে বের হয়ে আমাদের বাড়িঘরের আশেপাশে জঙ্গল এবং বাড়িঘরে বিভিন্ন লাকড়ির গুদাম, পোল্ট্রি খামার কিন্তু আমাদের এই সাপগুলো চলে আসতেছে। জেলা সদর হাসপাতালের তথ্য বলছে, গত বছর সাপের দংশনে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন 513 জন। এর মধ্যে বিষধর সাপের দংশন ছিল 27 জনের। গত 2 মাসে সাপের দংশনে অন্তত 10 জন আহত ও 2 জন নিহত হয়েছেন। সতর্ক থাকার পাশাপাশি সাপের দংশনের শিকার হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যে কোনো সাপে কাটা রোগীকে দয়া করে সময় ক্ষেপণ না করে আপনারা সরকারি হসপিটালে আসবেন এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। শুরুতেই যদি আমি ধরতে পারি এবং ওষুধটা যদি প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর সার্ভাইভাল রেটটা অনেক বেশি। আসলে 10 বছর আমি দেখিনি। তবে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাহবুব হোসেন, এখন নাটোর। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার, জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার চেন্না আসরে স্থানীয় ভোটারদের সাথে এক বৈঠকে এমন দাবি করেন তিনি। বলেন, মিয়ানমার জান্তার সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার ফল এই সমঝোতা। তার তথ্য, মালয়েশিয়া থেকেও আশ্রিত 5,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের মালয়েশিয়ার আইন মেনে চলার এবং নিয়ম লঙ্ঘনে কঠোর শাস্তির কথাও বলেন তিনি। বর্তমানে মালয়েশিয়ায় বাস করছে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয় প্রার্থী। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলার শক্ত জবাব দেওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে নতুন করে হামলাও শুরু করেছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যদিও হামলার এলাকা ও ধরন এখনও অজানা। অন্যদিকে হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী। তবে সামরিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছে দুই দেশ। শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের জনগণকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে ইরাকে সৌদি মার্কিন হামলায় নিহত হয় ইরানের 4 উপদেষ্টা এবং 20 ইরাকি যোদ্ধা সহ কমপক্ষে 24 জন। হামলার নিন্দা জানিয়েছে ইরাক।
On the attack, the drone attack on the LNG tanker off of Egypt. And we did a little cherry picking and we spoke to a lot of people about. In the meantime, we're going to be hitting them very hard. গাজার পর পশ্চিম তীর ধ্বংসে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডটিতে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। সহিংসতা পর্যবেক্ষক সংস্থা SLED বলছে জুনে পশ্চিম তীরে সর্বোচ্চ 460টি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বিশ্বের বুকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার কাজ আগেই শেষ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার সন্ত্রাস প্রতিরোধের অজুহাতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্মূলে অভিযান জোরদার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরাও। নতুন দফা সংঘাতের নেপথ্যে গেল শুক্রবার নাবলুজের দক্ষিণ পশ্চিমে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা। এতে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হন। এর জেরে টানা কয়েকদিন ধরে নাবলুজ, জেনিন, কালকিলিয়া ও তুলকারেম এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে IDF। নির্বিচারে হত্যাযজ্ঞের পাশাপাশি পুড়িয়ে দেয়া হচ্ছে ইসরায়েলিদের বাড়িঘর, সম্পত্তি। বাদ যাচ্ছে না ধর্মীয় স্থাপনাও। সহিংসতা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SLED বলছে গেল 1 দশকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যে গেল জুনে সর্বোচ্চ 460টি হামলা রেকর্ড করা হয়েছে। আর চলতি মাসে এখন পর্যন্ত 360টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। IDF এর নতুন দফা হামলার ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের মাঝে। তবে মৃত্যুর সংখ্যা থাকলেও ভিটেমাটি ছাড়তে রাজি নয় ফিলিস্তিনিরা। يأذن الله في أمره وأصبر حتى يعلم الصابرون أني صابر على شيء أمر من الصبر. إحنا لا إرهابيين، ما فيش سكينة تذبح الخروف، ما فيش في الدار مثل الناس. إحنا لا بنهاجمهم وبيجوا على التراكتورات وبركبوا وبيرجعوا وبيجوا على الدار عندنا هناك. পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভের ঝড় খোদ তেল আবিবেও। ট্রাম্প নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ, প্রতিকৃতি ও প্লাকার্ড হাতে উচ্ছেদ বিরোধী বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। Horrifying, it's immoral, and we believe that it is endangering not only Palestinians who are witnessing ethnic cleansing and the evacuation of their homes, but it's also endangering all of us. এদিকে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গুতেরেস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বাংলাদেশ ক্রিকেটে এলো বড় পরিবর্তন। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সাদা বলের 2 ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন এই উইকেট কিপার ব্যাটার। এর মাধ্যমে সাদা বলের 2 সংস্করণ, ওয়ানডে ও টি20 দুটিতেই অধিনায়কত্ব করবেন লিটন। একই সঙ্গে ওয়ানডে দলের নতুন সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tawhid Hridoy, and the vice captain of red ball remains as it is. এর আগে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে বাংলাদেশ খেলছে 24টি ওয়ানডে ম্যাচ, যার মধ্যে 10টিতে জয় পেয়েছে টাইগাররা। তবে মিরাজের অধিনায়কত্বের শুরুটা ছিল কঠিন। প্রথম 6 ওয়ানডেতে 5টিতে হারতে হয় বাংলাদেশকে। সেই সঙ্গে টানা 2টি সিরিজও হাতছাড়া হয় তার। পরে অবশ্য ঘুরে দাঁড়ায় দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 4টি ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পায় টাইগাররা। তবে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরাজয়ের পরই নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। দেশের বাইরেও মিরাজের অধিনায়কত্বে কঠিন সময় পার করেছে টাইগাররা। এখন নতুন অধিনায়ক লিটন দাসের সামনে বড় চ্যালেঞ্জ দলকে আরও ধারাবাহিক পারফরমেন্স উপহার দেওয়া এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য শক্ত ভিত গড়ে তোলা।
নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে কেমন পরিবর্তন আসে সেটি এখন দেখার অপেক্ষা। ফারহান ইহসান, এখন বাণিজ্য এই ছিল সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।